কাঁচামরিচ ছাড়ালো 2 শতক, আদা, রসুন, সবজি সবই আকাশ ছোঁয়া। উচ্চ মূল্যের এই লাগামহীন বাজার নিয়ন্ত্রণের পরামর্শ বিশ্লেষকদের। ইবালে ক্ষতিগ্রস্ত বাগেরহাটে 3 উপজেলার 12 কিলোমিটার বেড়িবাঁধ, ঝালকাঠিতে বিধ্বস্ত 25,000 ঘর, চরম বিপাকে লাখো মানুষ। আজ থেকে ফের বন্ধ মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার, নানা জটিলতা, এখনো অনিশ্চয়তায় অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 কর্মী। আনার হত্যার রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে পুলিশ, উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির ধারণা ডিবির, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। এবং বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, 1 জুন থেকে কার্যকর। পেট্রোল অকটেন লিটারে বেড়েছে 2.5 টন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। নিত্যপণ্যের বাজারে চড়া ভাব এখনো কমেনি। দেশি কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে আরো 20 টাকা বেড়ে হয়েছে 220 টাকা। আদা রসুনেরও দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। সবজির দামও বেড়েছে কেজি প্রতি 20 টাকা। বেড়েছে ইলিশের দামও। আর এই দামে খেটে খাওয়া মানুষদের এখন বেঁচে থাকাটাই দায়। আর বিশ্লেষকরা বলছেন বাজার নিয়ন্ত্রণ অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। মন মতো একটা জিনিস কিনতে পারি না, আমাদের রুচি সম্মত একটা কাপড় চোপড় পরতে পারি না, তো আমরা এই দুনিয়ায় বাইচে থেকে কি লাভ নাগরিক হয়ে? এই প্রশ্নের উত্তর এখন কে দিবেন? কারণ বাজারের প্রতিদিনের বাজার করতে আসা রেনু বেগমকে। পেশায় গৃহিণী রেনু বেগম বাজারে আসছেন 400 টাকা নিয়ে। কিনতে চান 2 কেজি চাল, একটু মাছ আর কিছু তরকারি। মরিচ কিনতে এসে দাম শুনেই যেন আকাশ থেকে পড়লেন। 220 টাকা মরিচের কেজি হলে 1 পোয়া কিনতেই চলে যাবে 50 টাকা। আর 30 টাকা দিয়ে মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 ভাগও কিনতে পারলেন না রেনু। যতটুকু কিনলেন তা পরিবারের 6 সদস্যের জন্য মোটেই যথেষ্ট নয়। কিছু কিনি নেই, খালি 1 ফাল মিষ্টি কুমড় কিনছি 30 টাকায়। তো দেখেন তার সাইজটা, দেন এই দেখেন তার সাইজটাই যে দেখাই দেন। এইটুকু হলো মিষ্টি কুমড়। ঘরের পরিবার হলো 6 জন, তাহলে এতে খাবো না ইয়ার কি? শ্বশুর শাশুড়ি আছে, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছেলে মেয়ে আছে 2 জন, তাই এতে কি হয় কল? কুমড়া আর কাঁচামরিচই 80 টাকা শেষ। এবার মাছ কেনা। মাছের বাজারে সব মাছের দামই চড়া। কিনবেন তুলনামূলক কম দামের তেলাপিয়া, তাও কেজি 200 থেকে 250 টাকা। এত দামে যতটুকু কিনতে চান তা 6 জনের হবে না বলে ফিরে যান না কিনেই। কারণ মাছের থেকে বেশি প্রয়োজন চাল। 200 টাকা আধা কেজি মাছ 100 টাকা নিবে, তাতে এক বেলা হবে, তো ওটা নিয়ে চলবে না, খাইতে পারবো। এখন নিরামিষ খাবো অথবা ডাউল। অটোরিকশা চালক স্বামীকে প্রতিদিন 400 টাকা জমা দিতে হয় মহাজনকে। জমা টাকা দেওয়ার পরে খুব সামান্যই থাকে বাজারের জন্য, জানান রেনু বেগম। এমন অবস্থা অনেকেরই। রিক্সা চালাই কয় টাকা আর পায় কন? জমা দেয় 400 টাকা জমা দিতে হয়, জমা দিলে থাকে কি কয় টাকা ইনকাম হয় কন? বেচা কিনা আমরা এখান থেকে নিয়ে তো আবার মনে করেন কাস্টমারের কাছে এই মহলার ভিতরে মনে করেন ঝগড়া করানো লাগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিকার চাওয়া আর বাজার মনিটরিং যেন অরণ্যের রোদন ছাড়া কিছুই না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজারের যে নিয়মিত মনিটরিং দরকার ছিল, আমাদের তদারকি সংস্থাগুলো গত সংসদ নির্বাচনের পর থেকে বলা যায় হাল ছেড়ে দিয়ে বসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করলেই বলেন যে সরকারের কোনো কংক্রিট দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতির এই বাজারে এখন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্ন ও মধ্যম আয়ের সকলেরই বেঁচে থাকাই দায়। তাদের এখন একটাই প্রশ্ন, কবে নিয়ন্ত্রণ আসবে এই দ্রব্যমূল্যের বাজার? কারণ বাজার থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। মাজহার, ছুটির দিনে কেমন দেখছেন বাজার পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে নিত্যপণ্যের বাজার বা ওভারঅল বাজারের অবস্থা খুবই সবকিছুর দামে ঊর্ধ্বগতি। আমরা সকাল থেকে ক্রেতাদের সাথে কথা বলছিলাম, সব ক্রেতাদেরই কিন্তু অভিযোগ যে বাজারে এসে তারা রীতিমতো হতাশ হচ্ছেন, কারণ কোনো জিনিসের দামই কম না। ভরা মৌসুমে যে ফল বা যে জিনিসগুলো বা নিত্যপণ্যের দাম কমার কথা, সেখানে কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। আমি যদি আপনাকে বলি যে সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে মশলার বাজার যেটা, সেই মশলার বাজারে রীতিমতো ভয়াবহ অবস্থা। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে যারা ব্যবসায়ী আছেন, ডলারের দাম বেড়েছে, এই অজুহাতে কিন্তু তারা সব ধরনের মশলার দাম বাড়িয়েছে। আপনি জানেন যে ঈদে হচ্ছে মশলার সবচেয়ে বেশি চাহিদা থাকে, যার ফলে এই মশলার বাজার কিন্তু আগে থেকে চড়ে। আমি যদি আপনাকে দারচিনির কথা বলি, দারচিনি প্রতি কেজি 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। জিরাও 2 দিন আগেও 500 টাকা ছিল।
ছিল সেই জিরা বিক্রি হচ্ছে 700 টাকা করে। আর আমি যদি আপনাকে বলি যে সবচেয়ে যেটা হচ্ছে যে মশলার বাজারে জিনিসের সবচেয়ে যেটির দাম বেড়েছে সেটি হচ্ছে আপনার এলাচ। এই এলাচের দাম কিন্তু 3300 থেকে 3400 টাকা বিক্রি হচ্ছে। এবং ওভারঅল যদি আমি আপনাকে মশলার বাজার নিয়ে বলি, সেই মশলার বাজারে কিন্তু কোনো সুখবর নেই। এবং এই যে যারা হচ্ছে কুরবানি দিবেন বা যারা হচ্ছে ঈদকে সামনে করে মশলা কিনে রাখার যারা পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু রীতিমতো এসে হতাশ হচ্ছেন। তাদের কথা কি কারণে দাম বাড়ছে, কেন দাম বাড়ছে, এটা যারা খুচরা বিক্রেতা যারা আছেন তারা যেমন বলতে পারছেন না। তারা বলছেন যে তারা যাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন মূলত তারা দাম বাড়াচ্ছে, তারা বেশি করে কিনে নিয়ে আসছেন বেশি দামে, তাই বিক্রেতাদের অর্থাৎ যারা ক্রেতা আছেন তাদের কাছে বেশি দামে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন এই যে বাড়তি দাম রাখতে গিয়ে কিন্তু যারা ক্রেতা আছে তাদের সাথে অনেক সময় তর্কে দৌড়াতে হচ্ছে। আর এই অবস্থা ফেস করতে কিন্তু তারা রীতিমতো তারাও ক্লান্ত হয়ে গেছেন যে আসলেও তারা চান না ক্রেতাদের কাছ থেকে কোনো কিছুর দাম বেশি রাখতে। কিন্তু যখন মজুদদার বা আড়তদার যেসব ব্যবসায়ী যারা আছেন, যারা যখন কোনো কিছুকে স্টক করে দাম বাড়িয়ে দেয় তখন তাদের জন্য সেটাও অস্বস্তিকর পরিবেশে। যে এজন্য তারাও বলছেন যে যারা খুচরা বিক্রেতা আছেন যে সরকার যদি বাজার মনিটরিং সেলটা ঠিক মতো করে এবং যারা এই ধরনের মানুষের হচ্ছে জিনিসের দাম বাড়িয়ে মানুষকে বিপদে ফেলে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে তারা বলছেন যে তারাও হচ্ছে একটা স্বস্তির মধ্যে থাকবেন এবং তারাও হচ্ছেন জিনিস কম দামে বিক্রি করে জনগণের সাথে তাদেরও একটা ভালো সম্পর্ক থাকবে। এই জন্য তাদেরও যেটা প্রত্যাশা যে তারাও হচ্ছে চাচ্ছেন যে সরকার বাজার মনিটরিংয়ের মাধ্যমে যারা এই ধরনের অসাধু ব্যবসার মাধ্যমে জিনিসের দাম বাড়াচ্ছেন তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, তাহলে হয়তো বা বাজারের যে ঊর্ধ্বগতি যে সব ধরনের জিনিসের সেটা হয়তো বা কমবে বলে ব্যবসায়ী এবং ক্রেতা সবারই প্রত্যাশা যে সরকার বাজার মনিটরিং করে যারা অসাধু ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং বাজার একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে, এটাই কিন্তু সবার প্রত্যাশা। এই ছিল আমার কাছে রাজধানীর মশলা বা মুদি পণ্য নিয়ে সর্বশেষ তথ্য। মাঝার আপনাকে ধন্যবাদ। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বাজার পরিস্থিতি জানছিলাম। নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি জানাতে এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কতটুকু পড়েছে বাজারে? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সারা দেশের ন্যায় উত্তরাঞ্চল অর্থাৎ লালমনিরহাট সহ আশেপাশের কয়েকটি জেলায় পড়েছে এবং গত কয়েকদিনের বৃষ্টির কারণে সবজির বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সেনামৈত্রী হকার্স মার্কেট। এই বাজারে সকালবেলা এসেই কিন্তু খোঁজ নিয়ে দেখেছি এবং অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের যেটি দাবি সেটি হলো ধীরে ধীরে কিন্তু পণ্যের দাম আবার ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। বিশেষ করে কাঁচামালের মধ্যে কাঁচামরিচের দাম কিন্তু প্রায় 200 সুই, কিন্তু মাছের দাম স্বাভাবিক থাকলেও মুরগির দাম কিন্তু আবার তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে 10 টাকা, দেশি মুরগিতে 10 টাকা, পাকিস্তানি মুরগিতে প্রায় 15 টাকা এবং অন্যান্য যে মুরগির জাতগুলো রয়েছে প্রত্যেকটি মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আসলে লালমনিরহাটের এই গত দুদিন বৃষ্টির কারণে কিন্তু যে সবজির যে চাহিদা সেটি অনেকটা কমে আসলেও বাজারে যোগান ঠিকঠাক থাকলেও কিন্তু দাম অনেকটাই বেড়েছে। ক্রেতারা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, তাদের সঠিক নজরদারি না থাকার কারণেই কিন্তু বাজার এই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। গত এক মাসে ভোক্তা অধিকার মাত্র লালমনিরহাট জেলায় মাত্র 11টি অভিযান চালিয়ে 44টি দোকান থেকে তারা 1,16,000 টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া কিন্তু সেরকম কোনো লক্ষণীয় অভিযান সাধারণ মানুষ বা আমাদেরও চোখে পড়েনি। আসলে বিক্রেতাদের যেটি দাবি, বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা বেশি দামে ক্রয় করার কারণেই কিন্তু বিক্রি মূল্যটা বেড়ে যাচ্ছে। সকলেরই আসলে যেটি প্রত্যাশা যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে বাজার নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের সঠিক নজরদারি আসলে প্রয়োজন এবং এই নজরদারির অভাবেই কিন্তু বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা তাদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে কমিয়ে জনগণকে জিম্মি করে রাখছে। লালমনিরহাট থেকে এই ছিল বাজার পরিস্থিতির সর্বশেষ। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে টেকসই বেড়িবাঁধের 2 কিলোমিটার ব্লক। মাটির পরিবর্তে বালু ব্যবহার করাই ধসের কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। সহকর্মী SS সোহানের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট।
বাগেরহাট জেলার বিভিন্ন পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের করা প্রায় 50টি স্থানের বাঁধ ভেঙে ঢুকেছে পানি। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার 12 কিলোমিটার বেড়িবাঁধ। এতে ধসে গেছে পোল্ডারের টেকসই বেড়িবাঁধের 2 কিলোমিটার এলাকার ব্লক। ফলে লোকালয়ে পানি ঢুকে পড়ায় পানিবন্দী এখন কয়েক লাখ মানুষ। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের চেয়ে রিমালে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাগেরহাটের স্থানীয়দের। ব্লক সরে যাওয়ায় সম্পূর্ণ বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। প্রধানমন্ত্রী আমাদের একটা বেড়িবাঁধ দিয়েছিলে, আমরা সবাই খুশি হয়েছিলাম। এখন যে বন্যার যে অবস্থা, নবী শাসন যদি না করে তোমাকে বাঁচার কোনো পথ নাই। বারবার বন্যায় আমরা মুখোমুখি হচ্ছি, আমাদের ঘর বাড়ি ঘর সব বিলীন হয়ে যাচ্ছে। চুলোয় পানি উঠে গেছে, দাস বাড়ি গের বাড়ি সব তালাই গেছে, রান্না বান্না করে খাতি পারতেছে না, যার যার বিপদগ্রস্ত রাস্তার এবারে মানুষ পাশ যাতে পারতেছে না এই রাস্তা ভাঙার কারণে। বিশ্বব্যাংকের অর্থায়নে করা বাঁধ নির্মাণে ত্রুটি থাকায় ব্লক ধসের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের নির্মাণ ঠিকাদারদের ত্রুটি থাকতে পারে। আমাদের চাইনিজরা এখানে যে প্রকল্পটি করেছে সেখানে আমরা দেখেছি যে তারা যে ব্লক দিয়েছে তার নিচে তারা বালু ব্যবহার করেছে এবং এই পানির স্রোতে বালু সরে গেছে, ব্লকগুলো উঠে গেছে। সেখানে যদি তারা মাটি ব্যবহার করত তাহলে ভালো হতো, সেটা তারা করে নাই। ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে জোয়ারের পানি যেন ঢুকতে না পারে তার জন্য জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা জরুরি ভিত্তিতে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করে দিয়েছি, যাতে পরবর্তী জোয়ারের পানি দেশগুলি প্রবেশ না করতে পারে। এছাড়া আপনারা জানেন যে শরণখোলায় 35/1 পোল্ডার বিশ্বব্যাংকের অর্থায়নে যে টেকসই বেড়িবাঁধটি করা হয়েছিল, এর প্রায় 2 কিলোমিটার অংশ বিভিন্ন স্থানে ব্লক ধসে গিয়েছে। এটা এই ক্ষতিগ্রস্ত অংশটুকু আমরা মেরামত করার জন্য আমরা একটা প্রাক্কলন প্রস্তুত করছি। সঠিক পদ্ধতি অনুসরণ করে যথাযথ নদী শাসনের মাধ্যমে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, রিমালে লক্ষ্মীপুরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি সেখানে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে লক্ষ্মীপুর জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমেল যখন 26 তারিখে বাংলাদেশে আঘাত হানে তখন কিন্তু লক্ষ্মীপুরে যে অবস্থা ছিল তখন কমলনগর, রামগতি এবং লক্ষ্মীপুর তেমন পড়েনি। ঘূর্ণিঝড়ের পরের দিনে লক্ষ্মীপুরে প্রচুর বাতাস এবং ঝড়ে লক্ষ্মীপুরে যে রামগতিতে 5 কিলোমিটার যে স্থায়ী বাঁধ নির্মাণ করা ছিল ওই বাঁধে প্রায় 2 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর কমলনগরে যে 31 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে, ওই বাঁধে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঠিকাদাররা তাদের কাজগুলো ধীরগতি করার কারণে ওই সব বাঁধে, যেসব বাঁধগুলো চলমান ছিল ওই বাঁধগুলো দিয়ে কমলনগর এবং রামগতিতে প্লাবিত হয়েছে এবং প্লাবিত হওয়ার কারণে লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে যে তথ্যটি আজ দিয়েছেন, আমরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাজানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 4,500 কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ফসলি জমি 300 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এই বিষয়ে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো যে বারবার লক্ষ্মীপুর জেলায় যে বাঁধ ঘূর্ণিঝড় আঘাত আনছে, এই আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ থেকে উত্তরণের উপায়টা কি, কিভাবে ঘূর্ণিঝড় থেকে বাঁচার উপায়? আচ্ছা, আমাদের এখানে যে বাঁধটা নির্মাণ হচ্ছে এই বাঁধটা খুবই ধীর গতিতে হচ্ছে। আমরা চাচ্ছি যে এই বাঁধটা যেন খুব দ্রুত গতিতে নির্মাণ করা হয় এবং টেকসই বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধটা যদি সেনাবাহিনী তত্ত্বাবধানে দেওয়া হতো এই বেড়িবাঁধটা নির্মাণ করার জন্য, তাহলে এটা এতদিনে হয়ে যেত। এই বাঁধটা নির্মাণ না করার কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো এখানকার যে স্থানীয় একজন অধিবাসী তিনি জানাচ্ছিলেন যে আসলে সেনাবাহিনীর মাধ্যমে যদি বাঁধ নির্মাণ করার কাজ চলতো তাহলে এই ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত হতো না এবং এই 5 বছর ধরেই এই বাঁধ চলমান রয়েছে। ইশরাত, এ ছিল লক্ষ্মীপুর থেকে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে রিমেলের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।
ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে ঝালকাঠিতে প্রায় 25,500 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2,000 ঘর। এতে মানবেতর জীবনযাপন করছে লক্ষাধিক মানুষ। এখনও শত শত বাড়ি ঘর পানিতে তলিয়ে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। সহকর্মী আরিফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দক্ষিণের জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতির তালিকা দীর্ঘ। ঘরবাড়ি, গাছপালা, কৃষিজমি, পানের বরজ, মাছের ক্ষেতের ক্ষতি হয়েছে ব্যাপক। গাছ উপড়ে বিদ্যুতের 2 শতাধিক খুঁটি ভেঙে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এখনো তলিয়ে আছে ফসলের ক্ষেত। এতে নষ্ট হয়েছে 6,190 হেক্টর জমির ফসল। এছাড়াও 251 হেক্টর জমির 2,070টি পুকুর ও 159টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মৎস্য চাষিরা। জেলায় প্রায় 1.5 লাখ মানুষ হারিয়েছে বাসস্থান। অনেকেই আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। ঘর পাশে সুপারি গাছ পড়ছে, বেল গাছ পড়ছে, অনেক গাছ গালি পড়ছে। ঘরবাড়ি মনে করেন ভাত খাইতে পারি না 2-3 দিন পর্যন্ত। গাছ গোছ পড়ে গিয়া কারেন্টের তার তোর দুনিয়ার সব লন্ডভন্ড হয়ে গেছে। আর আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কোনো জায়গায় সাহায্যের কোনো পরিস্থিতি নেই না। এখন পর্যন্ত পরিষ্কার করতে পারি না। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া এখন পর্যন্ত বন্ধ। এগুলো পরিষ্কার করবো তারপরে। আমার ঘর দুয়ার বই নিয়ে ভাঙ্গি চুরিয়ে গেছে। আমি রান্না বান্না করতে পারছি না। টাকা কোথায়? আমার ঘর বাড়ির মানুষ লইয়ে গাছপালা পরিষ্কার করে। আমি তো গরিব মানুষ। যদিও ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। 25,573টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে আংশিক 1,790টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, গোখাদ্য চালক এবং শিশুখাদ্য 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের দিয়েছেন ত্রাণ। এখানে যে ভাঙন, এই ভাঙন রোধ করার জন্য আমি পুরো ঝালকাঠি নল সিটি মিলেই 650 কোটি টাকার একটা প্রজেক্ট দিচ্ছি এবং সেটা পাস করছে প্রধানমন্ত্রী এবং এইটা টেন্ডার শুরু হয়েছে এবং এইখানে টেন্ডার হয়েছে অল্প সময়ের মধ্যে ব্লক পড়বে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পর্যাপ্ত সহায়তার দাবি ঘূর্ণিঝড়ে আক্রান্তদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধি না করায় আজ থেকে ফের বন্ধ হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে টিকিট সহ নানা জটিলতায় বিপাকে পড়েছে দেশটিতে যাবার অনুমতিপ্রাপ্ত প্রায় 40,000 বাংলাদেশি কর্মী। শেষ মুহূর্তেও অনিশ্চয়তায় অনেকেই আসছেন বিমানবন্দরে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। মোহাম্মদ শিবলু পরিবারের হাল ধরতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষা মালয়েশিয়া যাওয়ার। দালালের মাধ্যমে খুইয়েছেন 4.5 লাখ টাকা, কিন্তু মালয়েশিয়া গমনের শেষ দিন কাল। এর মধ্যে অনেকটা তোড়ঝোড় এজেন্সিতে। টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে জানতে পারে এজেন্সি যে এয়ার টিকিট দিয়েছিল তা ছিল ভুয়া। পরশুদিন আমরা ঢাকা বনানীতে আসছি। এখন আসার পরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে যে বসেন আপনাদের টিকিট দিব। ফিঙ্গার নিছে, আমাদের ফিঙ্গার নেওয়ার পরও আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা, টোটালে 6,000 টাকা নিচে নেওয়ার পরও আমাদের এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া হয় নাই। যাত্রার নেই নিশ্চয়তা, তবুও এজেন্সির ভরসায় ঘন্টার পর ঘন্টা অনেকেই পার করছেন এই বিমানবন্দরের 1 নং টার্মিনালের সামনে। এই অনিশ্চয়তার মধ্যে আসছি, কারণ কালকে যদি লাস্ট ডেট আর তো অপশন নাই। আবার দেখা যায় যদি 1 বছর বা 2 বছর পরে কোলিং খুলে তখন যাওয়া যাইব। আর টুরিস্টে গিয়ে তো আর কাজ করা যাইব না। সকালে আসছে, সকাল 9টা বাজে, 9:19 বলছে 20-এ রেডি হয়ে চলে আসতো। আইসে 2টা বাজে এসে বসে রয়েছে, এখনও টিকিট পাইনি। বগুড়া থেকে রওনা দিলাম ঢাকা শহরে। আদমে কি করলো যে আজকেই ফ্লাইট হবে, হতে 30 তারিখের দিকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে আপনার দিল টিকিট দেওয়ার পরে এয়ারপোর্টে চলে এলাম। আসার পর এই পর্যন্ত বর্তমানে স্থগিত হয়ে আছে, এখনো ঢোকাঢুকি যায়নি। কেউ কেউ টিকিট পেয়েছেন আজ ফ্লাইটের শেষ মুহূর্তে এসে, কিন্তু দৌড়ে গিয়েও ফ্লাইট ধরতে পারেনি। আবার কেউ বা টিকিট নিয়ে বসে আছেন উড়াল দেওয়ার অপেক্ষায়। অনেকের ফ্লাইট হয়ে ক্যান্সেল হয়ে গেছে। এর আগে অনেকের এয়ার টিকিট দিছিল, তারা এখানে এসে ঘুরে গেছে। কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মানে মুশকিল হয়ে যায় আর কি আসা।
এমন পরিস্থিতিতে এজেন্সিগুলোকেই ধুসছেন মালয়েশিয়াগামী যাত্রীরা। 2-3 দিন আগে এজেন্সিতে গেছি, আমাদের প্রায় এই পুরো একটা দিনে আমরা এজেন্সির মধ্যে আসলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি। আমাদের এই ফিঙ্গার দেওয়া হয়েছে কিন্তু টিকিট পাইনি। এটার কারণ তো সিন্ডিকেট ছাড়া অন্য কিছু না। এটা যাত্রী হয়রানি করে, আমাদেরকে হয়রানি করতেছে, এটাই হলো আসল কথা। দালালরা তো সাথে চুক্তি হয়েছে যে 4,90,000 টাকার মতো। 2022 সালে আগস্ট থেকে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত 5,23,834 জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে গত 22 মে পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,74,747 জন কর্মী। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির বলেই ধারণা করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জানান, ফরেনসিক টেস্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার নিশ্চিতের চেষ্টা চলছে। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ হাসানের রিপোর্ট। এমপি আনার হত্যার তদন্তে গত শনিবার কলকাতায় যান ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। 5 দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ডিবি পুলিশের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে তারা। আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলেই ধারণা বাংলাদেশ পুলিশের বলে জানান হারুনুর রশিদ। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। ডিবি প্রধান জানান, 2 দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত শাহিন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নেপালে অবস্থান করছে। এই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে 2 দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী সে এখন ইউএসএ অবস্থান করছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাই। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 14 মে থেকে তিনি নিখোঁজ হন। পরে কলকাতা পুলিশ নিশ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। বছর খানেক ধরে নষ্ট কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের সব কয়টি পাম্প, চরম বিপাকে 13 উপজেলার কয়েক লাখ কৃষক। ফের বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, যা 1 জুন থেকে কার্যকর হবে। ডিজেল ও কেরোসিন লিটারে 75 পয়সা, পেট্রোল ও অকটেনে বেড়েছে লিটারে 2.5 টাকা। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্ধিত দামে পেট্রোল 127 টাকা এবং অকটেন 131 টাকা বিক্রি হবে, আর ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য 160 টাকা 75 পয়সা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় বলছে সরকার। দেখছেন সংবাদ সকাল। এক বছর ধরে নষ্ট হয়ে রয়েছে কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের সব কয়টি পাম্প। এতে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশেপাশের 4 জেলার 13টি উপজেলার প্রায় কয়েক লাখ কৃষক। হুমকির মুখে পড়েছে এসব এলাকার সেচ ব্যবস্থাও। পানির অভাবে 2,93,000 হেক্টর জমিতে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় নাইত হাসান তিতাসের রিপোর্ট।
কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হয় 1962 সালে। তখন থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার মোট 2,93,000 হেক্টর জমিতে এ সেচ কার্যক্রম চলে আসছে। তবে এবছর জিকে প্রকল্পের সব কয়টি পাম্প নষ্ট থাকায় খালগুলো পানি শূন্য, ফলে সেচ সংকটে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। 2002 সালের দিকে নষ্ট হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 12টি সাব পাম্প, আর প্রধান 3টি পাম্পের মধ্যে 2টি পাম্পই বিকল হয়ে যায় 2021 সালে। বাকি একটি পাম্প দিয়ে কোনো রকম সেচ কার্যক্রম চললেও সেটিও নষ্ট হয়ে গেছে 1 বছর আগে। এতে সেচ সংকটে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার প্রায় কয়েক লাখ কৃষক। 2 বছর পানি পাই নাই, 2 বছরে মাঠে ফসল হয় না। আমার এই বছরে তো পানির কোনো রেশই নাই। চৈতালি ফসল সমস্ত সব কিছু আমরা মার খেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি না। আমরা না পাচ্ছি সেচ দিতে, সেচের অভাবে আমাদের ফসল সব মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার আমার জমি লিক, না হলে পারে পানি দিক। পানি যদি না দিতে পারে তাহলে জমি লিক। আমার জমি তো ফেলা তুই জমির খাজনা পাতি দিবি কিনা। এদিকে ফসল উৎপাদনে সময় মতো পানি না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা। এই সংকটের জন্য দুষছেন গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কর্মকর্তাদের। নতুন পাম্প দেওয়ার কথা ছিল, সেই নতুন পাম্পের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে টাকা পয়সা মাইরি চলে গেছে কি হয়েছে আমরা তো কোনো বুঝতেই পারছি না। এর আগে যখন অ্যানালগ ছিল তখন পাম্পের কোনো সমস্যা হয় নাই। ভালো পাম্প, এই যে এই অবস্থা। আর অফিসারের তো সবই দুর্নীতিবাজ, কে পানি পাইলো না পাইলো অফিসারের তো মাথা খারাপ, মানে মাথা নাই। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ভেড়ামারায় অবস্থিত প্রধান জিকে পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। তবে দ্রুত সময়ের মধ্যেই পাম্পগুলো সচলের চেষ্টা করছেন বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ওদের সাথে একটা চুক্তি হয়েছে প্রায় 12 কোটি টাকা ব্যয়। ওরা গত মার্চে জাপানি টিম এসে ইঞ্জিনিয়াররা ওই পাম্পটা খুলে পার্টস পাতির লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। ওটা পার্টস পাতি আসলে আমরা এটাও সচল করতে সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে জিকে সেচ ব্যবস্থা চালু না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে 4 জেলার কয়েক লাখ কৃষক। তাই দ্রুত পাম্পগুলো সচলের দাবি এ অঞ্চলের কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 34টি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত। আর মাত্র 3% কাজ শেষ হলেই এ বছরের শেষে খুলে দেওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত করতে জাপানের সাথে যৌথভাবে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। গেল বছর নির্বাচনের 3 মাস আগে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং করে সরকার। চলতি বছরের এপ্রিলে পুরোপুরি চালুর কথা থাকলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। 21,398 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঠামো দিয়ে তৈরি এই টার্মিনালে থাকছে 54টি ইমিগ্রেশন কাউন্টার। পাশাপাশি যাত্রী ওঠানামার জন্য থাকবে 26টি বোর্ডিং গেট। নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, এখনও 3% কাজ বাকি। আসছে অক্টোবরেই পুরোপুরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রী। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। মন্ত্রী বলছেন, এই সমস্যা নিরসনে জাপানের একটি কোম্পানির সাথে যৌথ চুক্তির আলোচনাও চলছে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে, এটা কোনো দেশে হয় না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। বোয়িং অথবা এয়ারবাস বিমানের ফ্লিটে কোন এয়ারক্রাফট যুক্ত হবে তা নিয়ে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিমানের ফ্লিট বাড়াবার জন্য পরিকল্পনা আমাদের আছে এবং এই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে।
আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নিব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে চায় বিমান। তবে এ বিষয়ে মার্কিন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম, মানে বোয়িংকে নিয়েছিলাম, তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। বিমানের টিকিটের দাম কমাতে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মাত্র 3% কাজ শেষ হলেই এবছরের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকেও সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা। এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটল বিরল ঘটনা। প্রথমবারের মতো দেশটির কোনো সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন ফৌজদারি অপরাধে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় 34টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জুলাই ঘোষণা করা হবে এ মামলায় ট্রাম্পের সাজা। নিউ ইয়র্কের ম্যানহাটনে দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন 12 জন বিচারকের একটি বেঞ্চ। এর আগে এ রায় নিয়ে 11 ঘন্টা আলাপ আলোচনা করেছেন তারা। ট্রাম্পের বিরুদ্ধে করা এ মামলার অভিযোগে বলা হয় 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্কে গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। স্টর্মির হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে এ লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প। রায় ঘোষণার পর আদালতের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। আর আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এই মামলার বিচারক মার্চান ইচ্ছাকৃতভাবে এমন রায় দিলেন। দৃঢ়ভাবে বলতে চাই, এই রায় মর্যাদাহানিকর। এর মাধ্যমে ন্যায় বিচার ভুলণ্ঠিত হলো। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। তবে এটাই ট্রাম্পের বিরুদ্ধে একমাত্র মামলা নয়। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে চলছে মামলা। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা ঘাড়ে নিয়ে ঘুরছেন তিনি। এমন সময় এ রায় ঘোষণা করা হলো যখন কয়েক মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে বিশ্লেষকরা বলছেন এ রায়ের কারণে রিপাবলিকান এ নেতার নির্বাচনী প্রচারণায় আসবে না কোনো বাধা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলে মনে করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা করেন এই অলরাউন্ডার। সবগুলো টি-20 বিশ্বকাপ খেলতে পারায় বেশ উচ্ছ্বসিত সাকিব। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান। এবারে টি-20 বিশ্বকাপে সাকিবের পারফরমেন্সের দিকেই চেয়ে আছেন ক্রিকেট ভক্তরা।
টি-20 বিশ্বকাপে সবগুলো আসরে খেলেন ক্রিকেটার সাকিব। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবগুলো বিশ্বকাপে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। সাকিব মনে করেন সেখানকার উইকেটগুলো বাংলাদেশের মতোই, তাই বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। সংসদ সদস্য হিসেবে প্রথম বিশ্বকাপ সাকিবের। তিনি জানান ক্রিকেটারের চেয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন তার কাছে বেশি চ্যালেঞ্জিং। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়, যেহেতু ছোটবেলা থেকেই এটার সাথে আমি জড়িত। সো আমার কাছে আপনি যদি বলেন অ্যান্সার দিতে, সংসদ সদস্য হওয়াটাই আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট। এবারে বিশ্বকাপে দলের হয়ে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন সাকিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।